was actually done with the help of Japanese authorities. Japan এর প্ল্যানের ইয়েতেই this was done and with the help of Habibur Rahman. So Habibur was given very clear instruction যে তুমি যখন দেশে ফিরে যাবে এবং you will be interrogated by British intelligence and military, then you have to actually toe this particular line. এবং Habib was doing everything as per his leader's instruction. Second যেটা ফাইন্ডিং ছিল সেটা হলো সেকেন্ড ওদের কমিশনের ফাইন্ডিং ছিল যে রেনকোজি টেম্পলে যে অ্যাশেস রাখা রয়েছে সেটা অ্যাকচুয়ালি নেতাজির না, এবং সেটা ইচিরো ওকুরা বলে একজন জাপানিজ সোলজারের, কিন্তু সেটা প্রুভ করার জন্য কমিশন ডিড আস্ক ফর এ ডিএনএ টেস্ট which was not done at that point, or rather they could not get the permission to do it from the government. Now we have to understand ki Renkoji temple is actually maintained. আমি যখন টোকিওতে ছিলাম, I had the privilege of going there. Renkoji temple is actually maintained by government of India, এবং ওদের পুরো মেইনটেনেন্সের চার্জ এবং সবকিছু গভর্নমেন্ট থেকে ফান্ডেড হয়, এবং যদি ইন্ডিয়া গভর্নমেন্ট যদি চায় তাহলে যেকোনো দিন যেকোনো সময় সেটা করা যায়, বাট ইট হ্যাজ নট বিন ডান টিল ডেট। ৩ নম্বর যেটা ওরা কমিশনের মেইন ফাইন্ডিং ছিল সেটা হলো যে ডিএনএ প্রোফাইলিং টেস্ট ওয়াজ রিকোয়ার্ড। সো গুমনামি বাবা বা ভগবানজির ওখান থেকে কিছু ওনার দাঁত পাওয়া গেছিল, টিথ, এবং সেটার ডিএনএ প্রোফাইলিং এর জন্য এই কমিশন রিকোয়েস্ট করেছিল as against the blood from the family of Bose. এই পার্টিকুলার টেস্টিংটা, ডিএনএ প্রোফাইলিং টেস্টিংটা হয়েছিল সিএফএসএল কলকাতাতে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতাতে, এবং সেই বেসিসে এই কমিশন বলেছিল যে গুমনামি বাবা টু বি ডিফারেন্ট ফ্রম সুভাষ বোস ইন লাইট অফ দি ডিএনএ প্রোফাইলিং টেস্ট। এবারে সিএফএসএল কলকাতাকে যখন সেই রিপোর্টের কপিজ প্রডিউস করতে বলা হয়েছিল, তখন তারা করতে পারেনি, এবং দেয়ার ওয়্যার সাম alleged dealings যেটা people have said ki this was not really a genuine test at that time. Justice Mukherjee in private has believed that Bhagwanji was indeed Netaji, এবং সেটার একটা ভিডিও ক্লিপিংও রয়েছে। Indian government, how did they took this particular Mukherjee Commission report? They rejected the findings of the commission, এবং এটা নিয়ে কোনোদিনও পার্লামেন্টে ডিবেটই হয়নি মুখার্জি কমিশনের ফাইন্ডিংস নিয়ে। Then there was a Japanese government report in 1956, which was subsequently declassified in September 2016. সেপ্টেম্বর 2016 সাহাই কমিশন বলে একটা কমিশন সেট আপ করা হয়েছিল। This commission was Allahabad High Court ordered to set up the commission on 31st January 2013, এবং সাবসিকুয়েন্টলি এটা 2016 সেট আপ হয়েছিল আন্ডার জাস্টিস বিষ্ণু সাহাই, and the commission submitted the report on September 19, 2017, এবং commission came to the conclusion that Gumnami Baba was not Netaji, and Gumnami Baba was actually Netaji's follower and his voice resembled that of Bose. As a historian, আমি যে ফ্যাক্টস গুলো পাবলিক ডোমেইনে আছে সেই ইয়েগুলোই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমি আমার তরফ থেকে কোনো মানে আমি কি ভাবি বা মাই প্রিকনসিভ নোশনস সেটা আমি বলছি না। আই এম জাস্ট প্রেজেন্টিং হোয়াটএভার ইজ দেয়ার ইন দি পাবলিক ডোমেইন। তো এই কমিশন অফ ইনকোয়ারিজ গুলো এখন অবধি যেটা হয়েছে, এখন অবধি যেটা সেট আপ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা কমিশন নিয়েই অনেক প্রশ্ন রয়েছে। মুখার্জি কমিশন নিয়ে কোনোদিনও ডিবেট অ্যালাউ করা হয়নি, সেটা একটা ফ্যাক্ট। এবারে আইএনএর কিছু ফ্যাক্টস যেগুলো এটা ইতিহাসের ফ্যাক্ট, এবং এই জিনিসগুলো আমাদের একটু জানা উচিত। প্রথমটা হলো গিয়ে যে রেড ফোর্ট ট্রায়ালস আপনারা সবাই জানেন, নভেম্বর 1945 এ হয়েছিল। সেখানে ৩ জন মেইন আইএনএর অফিসার্সরা ছিলেন, কর্নেল প্রেম কুমার সেহগল, মেজর জেনারেল শাহনওয়াজ খান, and Colonel Gurbaksh Singh Dhillon.
এবং they were charged with waging war against the nation. So they were actually a representative of the Indian National Army. এবং এই red fort trials, they led to the Royal Indian Naval Mutiny on 18th February 1946 এবং Army Mutiny in Jabalpur. তো এটা একটা ইন্ডিয়ান হিস্ট্রির খুব একটা মস্ত বড় ইভেন্ট এবং this was one of the reasons that finally led to the naval mutiny and the granting of the independence. Japanese along with the soldiers of Azad Hind Fauj, total যদি আমরা casualty দেখি তাহলে almost 53,000 dead and missing in the battle. যদি আজাদ হিন্দ ফৌজের কথা বলা যায় তাহলে it was around 60,000 strong army, যার মধ্যে থেকে almost 35,000 casualty in the battle হয়েছিল। এখন অবধি যদি ইন্ডিয়ান আর্মি পোস্ট ইন্ডিপেন্ডেন্সের টোটাল ক্যাজুয়ালিটি মেলানো হয় তাহলে হয়তো it will be just around that or it might not have crossed that number. 60,000 আর্মির যদি 35,000 ক্যাজুয়ালিটি হয়ে যায় তারপরেও they are ready to fight. This is not possible for any normal army. এটার ডিফারেন্স এটাই ছিল যে this was a revolutionary army. Um, it was based on some other concepts and emotion যার উপরে সোলজার্সরা ফাইট করছিল। ব্যাটল অফ ইম্ফল অ্যান্ড কোহিমা ভোটেড as ব্রিটেনস গ্রেটেস্ট ব্যাটল। ন্যাশনাল আর্মি মিউজিয়াম লন্ডনে আছে এবং সেখানে ওরা ওদের সবগুলো ব্যাটলকে অ্যানালিসিস করেছিল এবং সবচেয়ে ডিফিকাল্ট ব্যাটল এখন অবধির মধ্যে ব্যাটল অফ ইম্ফল অ্যান্ড কোহিমা হ্যাজ বিন ভোটেড অ্যাজ ওয়ান অফ দেয়ার গ্রেটেস্ট ব্যাটল। আমি নীলগঞ্জ মাসেকার নিয়ে আগে বললাম। তো এই যে ৩ টে জায়গা নীলগঞ্জ, জিকারগাছা অ্যান্ড বারাসাত, সেখানে অলমোস্ট ২৫,০০০ এর মধ্যে ১০,০০০ ১৫,০০০ এর মতো সোলজারদের উইথআউট এনি রিজন ওদেরকে এক্সিকিউট করা হয়েছিল বাই ব্রিটিশ। ইট ইস অলসো এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট যেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। INA soldiers were released from service with forfeiture of the pay and allowances, denied wartime pensions. যখন ট্রান্সফার অফ পাওয়ার সাইন হচ্ছিল between Lord Mountbatten and the Congress government, সেখানে এটা একটা ক্লজ ছিল যে নন ইন্টিগ্রেশন অফ দি INA soldiers with British Indian Army a non-negotiable condition during the negotiations for Indian independence, এবং তার জন্য যে আইএনএর যে সোলজাররা যারা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ছিলেন তাদেরকে কোনোদিনও কোনো পেনশন বা কোনো অ্যালাওয়েন্স বা তাদেরকে ইন্ডিয়ান আর্মিতে তাদেরকে অ্যাবজর্ব করা হয়নি এবং দিস ওয়াজ ওয়ান অফ দি ক্লজ ফর দি ট্রান্সফার অফ পাওয়ার বিটুইন ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এটাও একটা খুবই মিসফরচুন এবং খুবই দুঃখের বিষয় এবং মোস্ট অফ দি সোলজার্স তাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স তাদের ইকোনমিক কন্ডিশন, ফ্যামিলি কন্ডিশন খুবই বাজে এবং তাদের সার্ভাইভেলও খুব কষ্টে কেটেছে। আইএনএ ট্রেজার লুটেড। তো আপনারা জানেন নিশ্চয়ই যে সাউথ ইস্ট এশিয়া এবং ফার ইস্টে এশিয়াতে আইএনএ ব্যাংকে কমন লোকদের থেকে যা কন্ট্রিবিউশন এসছিল, ডোনেশন এসছিল, লোকেরা যা ছিল যার কাছে সবকিছু ওরা নেতাজির নামে ওরা বা আইএনএর নামে ওরা সবাই সবকিছু কন্ট্রিবিউট করেছিল সেই সময় এবং সাম অফ দি স্টোরিজ আর রিয়েলি গ্রেট স্টোরিজ যেটা যারা কোনোদিনও ভারতবর্ষে আসেনি বা দেখেনি ভারতবর্ষ কিন্তু এই যুদ্ধের জন্য তারা যেভাবে তাদের পুরো সর্বস্ব দিয়ে দিয়েছিল এবং এই অ্যামাউন্টটা হয়তো একটা জাস্ট অ্যাপ্রক্সিমেশন যে অলমোস্ট লাইক $7,000 বা এর থেকে অনেক বেশি হবে কিন্তু দিস এন্টায়ার ট্রেজার ওয়াজ লুটেড। তার মধ্যে মেইনলি ছিলেন গিয়ে এসএআইআর, রামামূর্তি, they were two of the main important যখন এই লুট চলছিল this was all within the knowledge of the then government, Congress government. Iyer was appointed as advisor for the 5-year plans in 1953 by Nehru and Murthy became a prosperous businessman. There was a conversation between British Prime Minister Clement Attlee and West Bengal Governor Justice P.V. Chakrabarty 1950